হ্যালো ফ্রেন্ডস, প্রথমেই ক্রিসমাসের শুভেচ্ছা জানাই। আর দ্বিতীয়ত আগাম বছরের নববর্ষের শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকুন। আজকে একটা নতুন ভ্লগ নিয়ে আসছি, যে ভ্লগটায় আপনার চারিদিকের প্রকৃতি, পাহাড়, ঝর্ণা এসব থাকছে না, থাকছে একটা নতুন তথ্য, নতুন ধরনের স্বাবলম্বী হওয়ার একটা প্রেরণা। যাচ্ছি পুরুলিয়া, তবে সেখানে ওই ঝর্ণা, পাহাড় এসব দেখতে নয়, আমরা যাচ্ছি পাহাড়ের কোলে একটা অ্যাডভেঞ্চার করতে। নবাবগঞ্জ মাউন্টেন লাভার্স তাদের সৌজন্যে সেখানে অবজারভার হওয়ার সুযোগ পেয়েছি। অবজারভার হয়ে সেখানে যাচ্ছি যে বাচ্চাদের কিভাবে স্বাবলম্বী হতে হয়, শৃঙ্খলা পরায়ণ হতে হয়, সেসব নিয়ে একটা ভিডিও থাকবে। এটা যথেষ্ট শিক্ষামূলক এবং দেখার পর আপনারাও আপনার ছেলে মেয়েকে পাঠাবেন। পুরো ব্যাপারটা আমি খুলে আপনাদের বলবো, চলুন খুব ধীরে ধীরে জানুন। আচ্ছা, একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লাগে দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিন আর লাইক শেয়ার করবেন। চলুন এখন বেরোচ্ছি ইছাপুর স্টেশনে। ওই নবাবগঞ্জ মাউন্টেন লাভার তাদের সব লোকজন আসবে, তাদের সঙ্গেই যাব সেখানে। ইছাপুর নবাবগঞ্জ মাউন্টেন লাভার্সের কর্মকর্তা এবং ট্রেনি এখানে যারা আছে তাদের সঙ্গে আমরা হাওড়ার দিকে যাচ্ছি। ইছাপুর থেকে ট্রেনে উঠেছি, চলুন। আমরা হাওড়াতে এসে পৌঁছে গেছি। এই এক্সপিডিশনে যাওয়ার জন্য আমরা পুরুলিয়া এক্সপিডিশনে যাচ্ছি। কোথায় কে ওইখানে কে কে আছে? সব ছোটো ছেলেমেয়েরা, তারা অ্যাডভেঞ্চার করবে, পাহাড়ে রক ক্লাইম্বিং করবে। সুতরাং এটা একটা আলাদা অভিজ্ঞতা ওদের, এবং আমি যাচ্ছি, আমারও একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। রাত 12টায় ট্রেন, আমরা হাওড়ায়। রাত 12টা 5 আদ্রা চক্রধরপুর ছেড়ে দিল। আমরা যাচ্ছি একবারে কাক ভরে গিয়ে আমরা আদ্রায় পৌঁছবো। আমরা সবাই আদ্রায় নেমে গেছি সকালবেলায়। এখান থেকে আমরা এবার যাব সাইটে, যেখানে এক্সপিডিশন হবে।
আমরা সেখানে এবার যাচ্ছি। সব এই ছেলেরা সব নেমে পড়েছে, যারা এই প্রোগ্রামটায় অংশগ্রহণ করবে এবং কদিন অর্থাৎ 3 দিন নিয়মানুবর্তিতার সঙ্গে এরা কাটাবে। দারুণ একটা অ্যাডভেঞ্চার। এই নবাবগঞ্জ মাউন্টেন লাভার তারা এটা অ্যারেঞ্জ করেছে, অর্থাৎ এই ছোট ছোট ছেলে মেয়েদের যাদের ননির পুতুল করে আমরা বাড়িতে রেখে দিই, তাদের একবারে গার্জেন ছাড়া, গার্জেনের সঙ্গে কোনো লিঙ্ক থাকবে না, সেই গার্জেন ছাড়া তারা এখানে এসে নিজেরা থাকবে, নিজেরা নিজেদের কাজ করবে, নিজেরা নিজেদের থালা ধোবে, নিজেরা খাবে, সকালবেলায় উঠবে, অর্থাৎ একটা নিয়মানুবর্তিতার মধ্যে এবং ডিসিপ্লিনভাবে এই হবে। শুধু পাহাড়ে ওঠা বা পাহাড়ে চড়া বা পাহাড়ে নামা নয়, অর্থাৎ এটা একটা বিরাট শিক্ষা। এবং আমার মনে হয় যে 4-5 বছরের হলে তাকে অন্তত এই রকম একটা ট্রেনিং দেওয়া উচিত। এনারা এখানে কিন্তু আপনার ওই শংসাপত্র দেয়, সার্টিফিকেট দেয়, কে কীরকম করলো। এর অ্যাডভান্স কোর্স আছে, আমি কোর্সটা ধীরে ধীরে দেখাবো। কর্মকর্তারা আরও 2 দিন আগে এখানে এসে এই টেন্টগুলো খাটিয়েছেন এবং অন্যান্য খাবার দাবার যারা রান্না করবে তাদের বন্দোবস্ত করেছেন, অর্থাৎ পুরো অ্যারেঞ্জ করেছেন। আমরা পুরো এসে পুরো ব্যাপারটা রেডি দেখছি। রক ক্লাইম্বিংয়ের অর্থাৎ প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হয়ে গেল।
জানি সকালে এখনো ঘর ফর পাননি, খুব দুঃখে আছেন সবাই। যাই হোক, নওগাঁ মাউন্টেন লাভার্সের পক্ষ থেকে সবাইকে না না জানি সবাইকে আমরা ওয়েলকাম জানিয়ে আমাদের দুটো ছোট কিছু মানে বক্তব্য বলার আছে। সেটা হচ্ছে এখন আমরা একটা ছোট্ট অ্যাকোমোডেশন আপনাদের আগে যাওয়ার ব্যবস্থা করছি। আমরা এইখানে বিভিন্ন জায়গা থেকে এসেছি, কিন্তু আমরা আজকে এই 3-4 দিন একসাথেই থাকবো সবাই মিলে। তার ফলে কে কার সাথে কোথায় থাকি, কার কি জামা কাপড় শেয়ারিং, এইসব কিছু এখন কিন্তু মাথায় কোনো কিছু করলে প্রবলেম আছে। মহিলারা আপনারা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 জন আছেন। সংমিত্রাদি আপনি এদিকে চলে আসুন। সংমিত্রাদি, শুক্লা আর প্রণতি, হ্যাঁ তোমরা 3 জন একদিকে চলে আসো। আর আপনারা বাকি 6 জন এই বড় ইয়েলো টিমটা, ঠিক আছে? হ্যাঁ, আর তোমাদের হচ্ছে তার পাশেরটা অরেঞ্জটা, ঠিক আছে? তোমরা এদিকে হয়ে যাও আর তোমরা এদিকে চলে আসো। রাজ এদিকে ছেড়ে দাও। এখন নিজের মালপত্রটা রেখে দিতে পারেন। তোমরা এক জায়গায় চলে আসো না মামা, এক জায়গায় চলে আসো। শিখবেন, আমরা যা শিখিয়েছি সেটা আরেকবার ঝালাবো এবং আপনাকে নতুন নতুন জিনিস কিছু শিখবো। এর কিছু প্রোটোকল থাকে। একটা ক্যাম্পের তো একজন প্রধান থাকেন। আমি অ্যাজ এ ক্লাবের সেক্রেটারি হিসেবে আমাদের এই ক্যাম্পের ক্যাম্প কমান্ডেন্ট শ্রী নারায়ণচন্দ্র প্রামাণিককে দায়িত্ব দিই। নারায়ণচন্দ্র প্রামাণিককে ক্যাম্পে এখন থেকে ক্যাম্প কমান্ডার। Good morning everybody. নওগাঁ মাউন্টেন লাভার্সের যে 29th রক ক্লাইম্বিং কোর্স শুরু হতে চলেছে, তাতে আমাকে ক্যাম্পের দায়িত্ব দিয়েছে ক্যাম্প কমান্ডার হিসেবে। আমি চেষ্টা করব সেই দায়িত্ব পালন করার জন্য। তবে আপনাদের সহযোগিতা ছাড়া সেই দায়িত্ব কখনোই পালন করা যায় না। একটা ক্যাম্পের মূল কথাই হচ্ছে তার ডিসিপ্লিন। এই ডিসিপ্লিনটা রাখতে গেলে 1 নম্বরে রাখতে হবে টাইমিংটা। আপনারা একটু টাইমিং মেনটেন করবেন। যে টাইমটা দেওয়া থাকবে আপনারা সবাই মিলে চেষ্টা করবেন সেই টাইমটা। আপনারা চেষ্টা করবেন সেই টাইমটা রাখার জন্য। টাইমিংটা ঠিক রাখলে দেখবেন ডিসিপ্লিন ঠিক চলে যাবে। আর ডিসিপ্লিনের মধ্যে কিছু নেই, মেইন হচ্ছে টাইমিং। যাই হোক, আমি কথা বলে বেশিক্ষণ সময় নষ্ট করব না। আমি ক্যাম্পটাকে শুরু করতে চলেছি। নবাবগঞ্জ মাউন্টেন লাভার্সের সভাপতি শ্রী কৌশিক দাস মহাশয় এখানে উপস্থিত আছে। আমি আমাদের এই ক্যাম্পের আমাদের ক্লাবের পতাকা উন্মোচনে দিয়ে আমাদের আজকের এই 29th রক ক্লাইম্বিং কোর্সের শুভ সূচনা করার জন্য অনুরোধ করব। মাউন্টেন লাভার্সের সত্যজিৎ লালা মহাশয় আমাকে অনুরোধ। এবার থেকে আমাদের ক্লাবটা একটু আলাদা ধরনের হবে। ক্যাম্পে যতদিন থাকবো কীরকম হবে, 1, 2, 1, 2, 3। আমরা যখন একটা ক্যাম্পে 4 দিনের একটা শিডিউল মানে আপনাদেরকে একটা প্রোগ্রাম বলেছিলাম, আমরা 4 দিন রক ক্লাইম্বিংটার ওপর গুরুত্ব দিয়ে আমরা নেচারের সাথে আমরা একটা নিজেদেরকে মানিয়ে নেব এবং নেচারের থেকে আমরা শেখার একটা চেষ্টা করব।
এইখানে আমরা যারা আছি প্রত্যেকে এই পাহাড় নিয়ে দীর্ঘদিন ধরে আছি, আমরা এই বিভিন্ন হায়ার ট্রেনিং হয় সেগুলো নিয়েছি, সেইখান থেকে যতটা শিখেছি সেখান থেকে আপনাদের শেখাবো। আমরা শেখাতে তখনই পারবো যখন আপনারা আমাদেরকে আপনাদের পুরো সাহায্যটা করবেন, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনার ডিসিপ্লিনারি না থাকলে কিন্তু এই ক্যাম্পটার উদ্দেশ্যটা হারিয়ে যাবে। এইটা কিন্তু কোনো প্যাকেজ, কোনো প্রোগ্রাম নয়, এবং আমি খুব কনফিডেন্ট যে এইবার এই কোর্স সব থেকে ভালো কোর্স হবে। এবং আপনারা খুব লাকি যে আপনারা এত অল্প সংখ্যক আছে। যত ছোট স্ট্রেংথ হয় তত বেশি তারা শিখতে পারে। নবগঞ্জ মাউন্টেন লাভার্স ক্লাবের সম্বন্ধে আমি জাস্ট দুটো কথা বলছি, এখন সময় নষ্ট করবো না। এটা 1982 সালের ক্লাব, মানে অফিসিয়ালি রেজিস্টার হয়েছে 82 সাল। 1980 সালতে আছে, সবাই বাংলা বোঝো, কারণ বেঙ্গলি आता है ना, समझ सकते हो? अच्छा, 1982 का ये ক্লাব है। 82 সাল থেকে এই ক্লাবটা চলছে। আমরা অনেক অভিযান, মাউন্টেন এক্সপিডিশন যেটা করেছি। রক ক্লাইম্বিং কোর্স হচ্ছে একদম বেসিক জিনিস। আজকে মাউন্টেনিং করো, ট্রেকিং করো, সাইক্লিং করো, যে কোনো অ্যাডভেঞ্চার করো, তার একদম বেসিক জিনিস হচ্ছে এই ক্যাম্পটা। আজকে তোমরা টিভিতে দেখতে পাও বড় বড় মাউন্টেনিয়ার, বড় অ্যাডভেঞ্চার লাভার বা বড় এক্সপ্লোরার, সবাই কিন্তু এরকম কোনো না কোনো একটা ক্যাম্পের থেকেই এসেছে। এই ক্যাম্প মানেই যে অ্যাডভেঞ্চারটাই তার লাইফের, সেইটা নয়। এই ক্যাম্প করার ফলে তোমার নিজের যে লাইফ, সেটা তোমার প্রফেশনাল লাইফ হতে পারে, তোমার পার্সোনাল লাইফ হতে পারে, প্রত্যেক লাইফে কিন্তু এই 4 দিনে একটা বিশাল গুরুত্ব। হয়তো বা কোটি কোটি টাকা দিয়ে তুমি একটা ক্রুজে ভ্রমণ করতে পারো, একটা ফরেন ট্রিপ করতে পারো, বাট এই 4 দিনের যেটা শিখতে পাবে, এরপর থেকে আমরা রোপ, ঠিক আছে, রোপ 1 এবার তোমরা একদম লাস্টে চলে এসো, তো ফাঁকা হয়ে যাবে, তাহলে আপনারা ওই রোপটা চলে এসো। ও এই রোপটা চলে এসো। আচ্ছা, ওটা না, ওটা থাক, এইটা খালি ব্যাস। চন্দনবাবু আর আপনার ইন্টারচেঞ্জ হয়ে যাবে। এই বাচ্চা এই ছেলে মেয়েরা সবাই এই রক ক্লাইম্বিংয়ের ট্রেনিং নিতে এসছে। ব্রেকফাস্ট রেডি, ব্রেকফাস্ট করেই এইবার রক ক্লাইম্বিং। ব্রেকফাস্ট হয়ে গেছে, এইবার রক ক্লাইম্বিংয়ের ফার্স্ট ডে, প্রথম দিনের কাজ।
এটা আর 5টা খেলার মতো এটাও একটা খেলা, যেটাকে একটা স্পোর্ট বলে বলা হয়। এবারে অন্য 5টা খেলার সঙ্গে এর কিছু মিল আছে, কিছু অমিলও আছে। তো খেলা মানেই একটা আনন্দ দেওয়ার উপকরণ, সেটা তো আছেই, কিন্তু যেহেতু অন্য খেলার সঙ্গে এর একটা মূলগত তফাৎ আছে, সেই জায়গা থেকে আমাদের খেলাটার সম্পর্কে একটু জানাটা জরুরি। তো আমাদের সাধারণভাবে যারা পাহাড়ে আসি, আমাদের এই কথাগুলোর সঙ্গে বেশি পরিচিত মাউন্টেনিয়ারিং, মাউন্টেন, হিল, রক। তো আমরা এই 4 দিন একসঙ্গে থাকতে থাকতে এই ধরনের কিছু টার্মিনোলজি, যেসব টার্মগুলো আমাদের ওই পাহাড়ে গেলে কাজে লাগে, সেগুলো আস্তে আস্তে শিখব। এবং সেই সঙ্গে সঙ্গে এই যেমন আমাদের সামনেই দেখতে পাচ্ছি এইগুলো, যে ফেসগুলো দেখতে পাচ্ছি, রক ফেস, তো সেগুলোতে কিভাবে উঠতে হয়, আরোহণ করতে হয়, তার কিছু কৌশল, যেটা আমাদের আগে থেকে 100, 150, 200 বছর আগে থেকে যারা যারা গেছেন তারা কিছু কৌশল আমাদের শিখিয়েছেন। আমরা সেইগুলোকে রপ্ত করে অনায়াসে যাতে এই রকম রক ফেস কিংবা আরও পরবর্তী ক্ষেত্রে আমরা যখন আর একটু বেশি শিখব, আমাদের আত্মবিশ্বাস বাড়বে, তখন আমরা আরও উঁচু পাহাড়ে বা যেটাকে বলি পর্বত, সেখানে চড়তে যাব। তার জন্য বিশেষ কোর্স হয়, সেই কোর্স করব। সুতরাং আমাদের ভাবনাটা আরও বৃহত্তর পরিসরে নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু তার আগে আমাদের এটা যেহেতু আমাদের কাছে একটা নতুন খেলা, তো তার কিছু নিয়মকানুন এবং কিছু বিধিবদ্ধ সতর্কীকরণ সেটা আমাদের জানতে হবে। এখানে সাহস দরকার, কিন্তু অতিরিক্ত সাহস দেখাতে গেলে প্রবলেম হতে পারে। এবং কতটা সাহস দেখালে আমাদের আলটিমেটলি আমাদের আত্মবিশ্বাস বাড়বে এবং পরবর্তী ক্ষেত্রে জীবনের যে কোনো ক্ষেত্রে সেটাকে কাজে লাগাতে পারবো, সেগুলো ভাবার জন্য আমাদের কিছু কৌশলকে রপ্ত করতে হবে। তো এগুলো বলার আগে আমি জাস্ট কিছু প্রাথমিক কথাবার্তা বলছি। বললাম যে মাউন্টেন, রক, হিল, এগুলো আমাদের কিছু কিছু ক্ষেত্রে গোলায়। যারা সাধারণভাবে আসি না, তারা আমরা অনেক দুটোকে গুলিয়ে ফেলি। আমরা মাউন্টেন, আমরা যদি বলি কি বেরো মাউন্টেনে এসেছি, সেটা হয়তো বাইরের লোককে বললে কেউ কিছু ভাববে না, কিন্তু যারা রেগুলার আসে তাদের কাছে বলতে এই বেরো মাউন্টেন আবার কবে থেকে হলো। মানে সেই কারণে আমাদের ছোটো ছোটোভাবে চলতে ফিরতে এই ধরনের এগুলো, এই ছোটো ছোটো ভুল বোঝাবুঝি জায়গাগুলোকে একটু ক্লিয়ার করে নেব। আমরা সাধারণভাবে ভূগোল বইয়ের পাঠে যদি দেখি, মাউন্টেন যেটাকে বলা হয় নর্মালি 600 মিটার বা রাফলি 2000 ফুট উঁচু, যেটাকে আমরা বলি ইংরেজিতে অল্টিটিউড। এই অল্টিটিউডের বেশি উচ্চতার যে পাহাড়, সেগুলোকে আমরা মাউন্টেন বলে থাকি। এগুলোকে সূক্ষ্মভাবে আবার পার্থক্য করার মুশকিল আছে। এমন কিছু বিশেষত্ব আছে যেগুলো গুলিয়ে যায় একটার সঙ্গে একটা। তবুও সাধারণভাবে কোনো একটা সমতল বা প্রায় সমতল জায়গা থেকে হঠাৎ করে কোনো একটা ভূপৃষ্ঠ যদি 2000 ফুট বা তার থেকে বেশি ওঠে, সেগুলোকে আমরা পর্বত বলি, ইংরেজিতে বলি মাউন্টেন। আর তার থেকে কমগুলোকে আমরা বলি হিল। ঠিক আছে, কিন্তু সূক্ষ্ম তফাৎ করতে গেলে প্রবলেম। তবুও কিছু পার্থক্য তো আছেই। সাধারণত আমাদের যখন ভূপৃষ্ঠ সবে তৈরি হচ্ছে, সেরকম জায়গায় যে প্লেটগুলো একটার পর একটা প্লেট যেগুলো আছে পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে চলে আসতে গিয়ে একটার ঘাড়ে উঠে গিয়ে একটা অংশ উঁচু হয়ে গেছিলো, গিয়ে পর্বত হয়েছিল, সেটা একটা ভৌগোলিক দিক। এবং পরবর্তী ক্ষেত্রে হাজার হাজার বছর ধরে সেই পর্বতগুলো বায়ুর কারণে বা তাপের কম বৃদ্ধির কারণে সেগুলো খসে গিয়ে উপরের অংশটা সরে গিয়ে আস্তে আস্তে সেই উচ্চতাটা কমে গিয়ে সেটা একটু কম উচ্চতার যেটা হয়েছে, সেগুলো নর্মালি পাহাড়। সেই অর্থে পাহাড়টা একটু হঠাৎ করে ওঠেনি, ঢালটা অতটা বেশি নয়। সাধারণ বৈশিষ্ট্য, পাহাড়ের পর্বতের ঢালটা অনেকটা বেশি চড়া। এবং সেটা আমার অন্য কাজ যে টোটাল ক্লাইমটা করছি 3টে বা 4টে আঙুল কাজে পুরোটাই লাগে। পিন ছড়লে এক মিনিট, ওটা হোল্ড করুন।
ফ্রিকশনটা বলে দিও, ফ্রিকশন। এইবারে এই আর সঙ্গে সঙ্গে এই হচ্ছে ফুটহোল। ফুটহোলটার কিন্তু কাজে আছে, ফুটহোলটা না হলে তো শুধু পিন ছোট না হলে আমার এই যে এই পিঞ্চ হোল্ডের উপরে আমার যা বডি ওয়েট এটা রাখাই যাবে না। একটা হাত ছাড়ুন। এই হচ্ছে 3 পয়েন্ট ক্লাইম্বিং, ঠিক আছে? আমার একটা হাত ফ্রি, এই হাতটাকে পরের হোল্ডস আমি খুঁজে নিচ্ছি, এইবার একটা পা আবার তুলছি। ওই যে কিপিং ব্যালেন্স বললো, ঠিক ওইটাই আছে? ব্যালেন্স। আর এই হচ্ছে ব্যালেন্স। হ্যাঁ, কোমরটা ভেতর দিকে ঢুকে গেলে হবে না, আবার বেশি বাইরে। আন্ডারগার্ড, এটা এই হোলসগুলো কি বড় হয় ক্র্যাকের মধ্যে, ভেতরে পুরো আঙুলগুলো। আর একটা কথা, যখনই যে কোনো হোলস ব্যবহার করবে এই 4টে আঙুল যাতে একসাথে থাকে এবং ছড়িয়ে না, একসাথে। আর যেহেতু এটা বডির উপরের দিকে এটা ওভারহোল্ডও বলে, সাইডে থাকলে সাইড হোল্ড বলে, আন্ডারে থাকলে আন্ডার হোল্ড বলে, সুতরাং এটা উপরে ঘাড়ের উপরের দিকে আছে বলে ওভারহোল্ডও বলে। আচ্ছা, প্রেসার হোল্ড একটা দেখিয়ে দিতে পারবেন? প্রেসার এই যে নামতে হবে। বাঁহাতটা, হ্যাঁ, প্রেসার হোল্ড বা পুশ হোল্ড। এই মনে করো এইখানে কোনো পিঞ্চ হোল্ড নেই, তখন আমি এই প্রেসার দিলাম, ঠিক আছে? এই যে হাতের হাতটা তখন আঙুলগুলো জাস্ট নিচের ঘুরে দিকে, যাবে। আঙুলগুলো নিচের দিকে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, এই আঙুলগুলো নিচের দিকে থাকবে। এই আমি এই যে প্রেসার দিয়ে, এটা হচ্ছে প্রেসার হোল্ড। মানে পিঞ্চ হোল্ডও যখন আমি পাচ্ছি না, মানে পিঞ্চ করেও ধরার জায়গা পাচ্ছি না, তখন এই প্রেসারে এই হাতটা উল্টো হয়ে গেলে আবার মানে সোজা এরকম ধরলে স্লিপ করবে, উল্টো দিকে ধরবে।
আমাদের জাস্ট উপরটা নেই, একটু সুন্দর জায়গা। সেটাই আলাদা। মুখের ক্ষেত্রে যখন এই জিনিসটা দুটো হয়েছিল না, এইদিকে যেরকম মুখ ছিল দুদিকে তাই ছিল, এটার ক্ষেত্রে কিন্তু একদিক ছিল। রূপের দুদিকটা ইউনিফর্ম, এটার একদিকটা ইউনিফর্ম। এই এপিসোডটা এখানেই শেষ করছি। এর পরের এপিসোডে আরও রোমহর্ষক অ্যাডভেঞ্চার দেখতে পাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। ধন্যবাদ।